কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনের সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভেতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক্য চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সে ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সমস্ত ছড়ানো ব্যথা এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখিরি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বর্ষণ পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। আজ শিলং থেকে, শিলংয়ের চারপাশে এই মেঘলা আবহাওয়ায় যখন শান্ত মনে বসেছিলাম, তখন একজন আজকের এই মেঘাচ্ছন্ন দিনে একজন মনীষীর কবিতা মনের মধ্যে উথাল পাথাল করছিল। তার ভাষা, তার ছন্দ, সত্যি মানুষের দ্বারাই এই সম্ভব। আজ শিলং রামকৃষ্ণ মিশন আশ্রমের 3 তলার থেকে, যেখানে সাধু নিবাস, দেখতে পাচ্ছেন চারিদিকে হাওয়া বইছে, তাতেই আমাদের ছোটবেলার কাছে এই স্মৃতিটুকু মনে পড়ে যাচ্ছিল। যেই স্মৃতি মনে পড়া, সেই স্মৃতিটুকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মন উদ্গ্রীব হয়েছিল। তাই সেই 3 তলার থেকে কিছু ফটো তুলে ধরলাম। আজকের রাত কিছু দিনের মেঘ এসে কিভাবে মেঘাচ্ছন্ন করলো, তারই কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এবং আমরা, বিশেষ করে আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, তবুও মনে হয় মানুষ কেন মেঘালয়কে পছন্দ করে। মেঘালয় তার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘে ঢাকা পাহাড়, ঝর্ণা, গুহা ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। এখানকার খাসি, জয়ন্তিয়া ও গারো জনগোষ্ঠীর আতিথেয়তা
ও সংস্কৃতি মানুষকে আকৃষ্ট করে। এই রাজ্যের প্রকৃতি যেন এক স্বর্গরাজ্য, যেখানে মন শান্তি খোঁজে। মেঘালয় নামের উৎপত্তি কোথার থেকে এলো? মেঘালয় শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ মেঘের বাসস্থান, মেঘ যুক্ত আলয়। এটি 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে গঠিত হয়। কেন মানুষ শিলংকে এত ভালোবাসে? শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। এখানকার ঠান্ডা আবহাওয়া, সবুজ পাহাড়, প্রাকৃতিক হ্রদ, বৃক্ষবিদ্ধ বনভূমি ও ব্রিটিশ আমলের স্থাপত্য শিলংকে বিশেষ করে তোলে। শহরের মধ্যে প্রাকৃতিক পরিবেশের সাথে আধুনিকতার মেলবন্ধন মানুষকে আকৃষ্ট করে। চতুর্থ, শিলংয়ে কিছু কিছু পর্যটন কেন্দ্র আছে এবং শিলংয়ের আশেপাশেও অন্তত 10-15টি প্রধান পর্যটন কেন্দ্র রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকে জানতে চায়। আমাদেরও অতিথি দিবস আছে শিলং আশ্রমে। তার মধ্যে বিখ্যাত শিলং পিক, এলিফ্যান্ট ফলস, ওয়ার্স লেক, লেডি হায়দারি পার্ক, ডন বস্কো মিউজিয়াম, উমিয়াম লেক, পুলিশ বাজার, সাদা পাহাড় ও খাসি পাহাড়ের ভিউ পয়েন্ট, গল্ফ কোর্স। কোন আকর্ষণে বিশ্বজুড়ে মানুষ মেঘালয় ভ্রমণ করে? মেঘালয় সাধারণত ভ্রমণ করার কারণ চেরাপুঞ্জি ও মৌসিনরাম, বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থান, জীবন্ত গাছের তৈরি সেতু, লিভিং রুট ব্রিজেস, মাওলিং লং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, ডাউকি নদী, স্ফটিক স্বচ্ছ জল, গুহাগুলি বিশ্বের দীর্ঘতম ও বিস্ময়কর গুহা ব্যবস্থা, খাসি সংস্কৃতি ও লোকসঙ্গীত, এই সব কিছুই প্রকৃতিপ্রেমী ও সাংস্কৃতিক পর্যটনের জন্য দারুণ আকর্ষণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ কীভাবে শিলং সফর করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1919 সালে শিলং সফর করেন। তিনি এখানকার নৈশব্দ ও প্রকৃতির দ্বারা এতটাই মোহিত হয়েছিলেন যে কিছু কবিতাও রচনা করেছিলেন। তার অবস্থান ছিল লাচুমি পয়েন্টের নিকট, এক শান্ত বাংলাতে। বর্তমান তাকে রিলবংয়ের সন্নিকটে বলে। স্বামী বিবেকানন্দ তিনি 1901 সালে শিলং ও মেঘালয়ে কিছু এলাকা সফর করেন। তিনি এখানে বসে প্রার্থনা ও ধ্যান করেছিলেন এবং বলেন এখানকার প্রকৃতি আত্মার সঙ্গে কথা বলে। তিনি স্থানীয় মানুষ ও পাহাড়ি সংস্কৃতির প্রশংসাও করেছিলেন। মেঘালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা রচনা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শিলং সফরকালে প্রকৃতি অনুপ্রাণিত হয়ে কয়েকটি কবিতা রচনা করেন। তার মধ্যে অন্যতম শিলংয়ের চিঠি। এটি তার চিঠিপত্র গ্রন্থে পাওয়া যায়, যেখানে শিলংয়ের প্রকৃতি বর্ণনা কবিতার মতো ধ্বনিত হয়েছে। এছাড়া তিনি প্রকৃত মানুষ, পাহাড়ের রাত জাতীয় কয়েকটি লেখায় শিলং ও মেঘালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। মেঘালয় শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, এটি এক আত্মিক অভিজ্ঞতার কেন্দ্র। এখানকার প্রকৃতি যেমন শান্তি দেয়, তেমনি এখানে সাহিত্য, দর্শন এবং আধ্যাত্মিক চিন্তাধারার গভীর প্রভাব রয়েছে, যা কবি ও সাধকদের বারবার টেনে এনেছে। এর মধ্যে আবার বিখ্যাত হয়ে আছে স্বামী বিবেকানন্দ তার মাতাকে নিয়ে কামাখ্যাবাড়ি হয়ে তিনি শিলংয়ে এসেছিলেন। তখন কুইন্টাল যিনি ছিলেন গভর্নর, তিনি
স্বামীজিকে নিমন্ত্রণ করেন। অদ্যাবধি কুইন্টন রোড বলে এখনও বিখ্যাত। তিনি একটা হল ভাড়া করেন, যে হলে 1901 সালে 27শে এপ্রিল এখানেই তিনি শেষ বক্তৃতাটি দেন। সেটি এখন বর্তমানে বিবেকানন্দ কালচারাল সেন্টার, অর্থাৎ বিভিন্ন রকম সাংস্কৃতিক, কম্পিউটার, আর্ট সব কিছু শেখানো হয়ে থাকে। বছরে প্রায় 6500-র মতো ছেলে মেয়ে আমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে বেরিয়ে আসেন। বর্তমানে তারা চাকরিও পেয়ে যাচ্ছেন। শিলংয়ের কথা ভাবতে ভাবতে, শিলংয়ের স্মৃতি একবার আমার কাছে, আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করেছি, তাই শিলংয়ের আবহাওয়া, শিলংয়ের প্রকৃতির সৌন্দর্য, আর আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল এবং চারিদিকে পাইনের শব্দ চমকিত করছিল, তারই কিছু আপনাদের কাছে তুলে ধরতে পেরে আনন্দ পেলাম। ধন্যবাদ।